নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প স্ত্রীয়াস চরিত্রম। তাহলে শুরু করি। গল্পের নাম স্ত্রীয়াস চরিত্রম। তখনও ভালো করিয়া ভোর হয় নাই। গঙ্গার উপরে প্রথম শীতের ধোঁয়াটে কুয়াশা জমিয়া সামনেটা আগাগোড়া যেন একটা আবছায়ায় ঢাকিয়া রহিয়াছে। ওপারের বাসের আড্ডাটা পর্যন্ত দেখা যায় না। কিন্তু অত সকালেই সর্বেশ্বর দোকানের ঝাঁপ খুলিয়া দেখিল কাশীনাথ তাহার উনানটায় ঠেস দিয়া চোখ বুজিয়া বসিয়া আছে। খেয়াঘাটের উপর সর্বেশ্বরের পরোটার দোকান এ অঞ্চলে বিখ্যাত। দুই এক প্রকার মিষ্টান্ন এবং চায়ের উপকরণও যদিচ সর্বদা মজুদ থাকিত, তথাপি পরোটাই তাহার দোকানের সর্বপ্রধান পণ্য। অদূরে স্টেশন এবং বাসের আড্ডা, ওপারেও ৩-৪টি লাইনের বাস আসিয়া জমা হয়, এপারের রেল লাইনের যাত্রীদের নিজ গ্রামে পৌঁছাইয়া দিবার জন্য। সুতরাং খাবারের চাহিদা বেশি বলিয়া সর্বেশ্বর একটু সকাল করিয়াই দোকান খুলিত। ওধারেও অনেক রাত্রি পর্যন্ত তাহাকে দোকান খুলিয়া রাখিতে হইত। দোকান আরও কয়েকটি আছে। খাবার, মনোহারি, পানবিড়ি, মুড়ি বাতাসা অভাব কিছুরই নাই। কিন্তু খদ্দের সর্বেশ্বরেরই এখনো পর্যন্ত বেশি, আর সেই জন্যই তাহাকে ভোর থাকিতে দোকান খুলিতে হয়। কিন্তু কাশীনাথকে অত ভোরে বসিয়া থাকিতে দেখিয়া সর্বেশ্বর একটু আশ্চর্য হইয়া গেল। সে হাঁকিয়া প্রশ্ন করিল, ব্যাপার কি হে কাশীনাথ, এত ভোরেই উঠেছ যে? বাসি উনান নিভিয়া গেলেও তখনও তাহার উষ্ণতা সম্পূর্ণ যায় নাই। তাহাতেই ঠেস দিয়া আরামে কাশীনাথের একটু তন্দ্রা আসিয়াছিল। সে চমকিয়া চোখ মেলিয়া সর্বেশ্বরকে দেখিতে পাইয়া উঠিয়া দাঁড়াইল। তাহার পর প্রচণ্ড একটা হাই তুলিয়া কহিল, তাড়াতাড়ি উনানটা ধরাও তো দেখি, একটু চা পেটে না পড়া পর্যন্ত শরীরটা জুত লাগছে না। কাল রাত্রে খাইনি কিছু, দেহ যেন ঝিমঝিম করছে। বিস্মিত হইয়া সর্বেশ্বর কহিল, কেন, কাল কিছু খাওনি কেন? ঈষৎ লজ্জিতভাবে হাসিয়া কাশীনাথ জবাব দিল, কাল সুভাষবাবু বন্দি মুক্তি দিবস বলে হরতাল পালন করতে বলেছিলেন, সে কথাটা মনে ছিল না। যেমন বেরুই অন্যদিন কালও বেরিয়েছিলাম, হঠাৎ দুপুরবেলা মনে পড়ল, তাই কাল আর কিছু খেলুম না। সর্বেশ্বর আর প্রশ্ন করিল না, কারণ কাশীনাথের এ পাগলামির কথা এখানকার সকলেই জানিত। জঙ্গিপুরের দিকে কোথাও কাশীনাথের বাড়ি এবং সে ভদ্র সন্তান, এ কথা কেমন করিয়া এখানে প্রচারিত হয় তাহা জানা নাই। তবে এখানে সে একদিন সহসাই আসিয়াছিল। শোনা যায় তাহার পিতা এখনো জীবিত আছেন এবং তাহার অবস্থাও খুব খারাপ নয়। তিনি কি একটা সরকারি চাকরি করিতেন। সেই সূত্রেই কোনো স্বদেশী মোকদ্দমায় তাহাকে কয়েকটি ছেলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হইয়াছিল। সেই ক্ষোভে কাশীনাথ বাড়ি ছাড়িয়া আসে, আর ফিরিয়া যায় নাই। এখানে সে নানা প্রকারের পণ্য ফেরি করিয়া বেড়ায়। সকালে স্টেশনে খবরের কাগজ ফেরি করে, দ্বীপ্রহরে কোনোদিন কাঁচের চুড়ি, কোনোদিন বা আম, কপি ইত্যাদি সময়োচিত ফসল লইয়া গ্রামের মধ্যে ফেরি করিতে যায়। যেদিন আর কিছু না পায় সেদিন 32.5 ভাজা তৈয়ারি করিয়া ফেরি করে। লেখাপড়া ভালো জানিত না সত্য, কিন্তু খবরের কাগজটি সে প্রত্যহ মন দিয়া পড়িত এবং গ্রাম হইতে ফিরিয়া প্রত্যহ বহু রাত্রি পর্যন্ত সর্বেশ্বরের দোকানে বসিয়া কংগ্রেস ও দেশের খবর লইয়া আলোচনা করিত। অন্য দোকানদাররা কেহ বা সেসব কথা বুঝিত, কেহ বা বুঝিত না, কেহ হয়তো বিদ্রূপও করিত।
কিন্তু কাশীনাথের উৎসাহ তাহাতে কিছুমাত্র কমিত না। সেদিনও সে দমিল না। সর্বেশ্বরকেই উদ্দেশ করিয়া বলিয়া চলিল, কথাটা তো সোজা নয়। এতগুলো লোকের জীবন মরণের কথা, ওরা যা বলবেন আমরা যদি তা অক্ষরে অক্ষরে না মানি, তাহলে ওদের কথায় কাজ হবে কেন? সরকার ওদের কথা শুনবেন কেন? সর্বেশ্বর তখন উনানে আগুন দিতে ব্যস্ত, সে কথার জবাব দিল না। খানিকটা চুপ করিয়া থাকিয়া কাশীনাথ আবারও বলিল, দেশের পরিস্থিতিটা কিরকম দাঁড়িয়েছে একবার ভাবো দেখি সর্বেশ্বরদা। না না, দেশ তো শুধু আমাদের এইটুকু নয়, সারা ভারতের কথা আমাদের ভাবতে হচ্ছে। যে পরিস্থিতি কথাটা সে সম্প্রতি খবরের কাগজ হইতে শিখিয়াছে, প্রায়ই ব্যবহার করে। কিন্তু ইহাতেও সর্বেশ্বরের নিকট হইতে কোনো উত্তর পাওয়া গেল না। কাশীনাথ অবশ্য উত্তরের জন্য বিশেষ ব্যস্তও ছিল না। সে একটু দম লইয়া আরও কিছু বলিবার জোগাড় করিতেছে, এমন সময় বিড়িওয়ালা দাশু আসিয়া পড়িল। সেও কাশীনাথকে দেখিয়া একটু বিস্মিত হইল। কহিল, আরে কাশীদা যে, এত ভোরে? সর্বেশ্বর মুখ টিপিয়া হাসিয়া কহিল, কাল কিসের হরতাল ছিল সে কথা ভুলে গিয়ে গাঁয়ে বেরিয়েছিলেন। সেই পাপের প্রায়শ্চিত্ত করবার জন্যে উনি কাল সারা রাত উপোস দিয়েছেন। সাধারণত কাশীনাথকে কেহ ঘাঁটায় না, কিন্তু সেদিন দাশুর কি দুর্মতি হইল, সে সহসা বলিয়া ফেলিল, আচ্ছা কাশীদা, ভুল হয়েছিল, ভুলই হয়েছিল। লোকে কথায় বলে অজান্তে সাপের বিষ খেলেও দোষ হয় না। তার জন্যে সারা রাত উপোস দিয়ে কি লাভটা হলো শুনি? তোমার উপোসেই ভারত স্বাধীন হবে কি? দেখিতে দেখিতে কাশীনাথের মুখের চেহারা ভীষণ হইয়া উঠিল। সে খানিকটা আগাইয়া গিয়া কহিল, দেখ দেশো, এইরকম বুদ্ধি না হলে কি চিরজীবন বিড়ি পাকাতে হয়? ভুল ভুল হয় কেন? কই খেতে তো ভুল হয় না, ঘুমোতেও ভুল হয় না। এ কত বড় পাপ জানিস? এত বড় একটা দেশের কাজে ভুল হওয়া যা, মাতৃশ্রাদ্ধে ভুল হওয়াও তাই। তোদের আর কি, পেট পুড়ে খালি খেতেই শিখেছিস। অমন একটা দিন কাল গেল, তা একদিনের জন্যে, একবেলার জন্যেও দোকান বন্ধ দিতে পারলি না? তোদের মুখ দেখতে আছে? জানিস তারা আজ কদিন উপোস করে আছে? ছি ছি, তোদের সংসর্গ মহাপাপ। কাশীনাথ কথা কহিতে কহিতে যেন আরও উত্তেজিত হইয়া উঠিল। সে অকস্মাৎ তরতর করিয়া গঙ্গার পার বাহিয়া নিচে নামিতে লাগিল। সর্বেশ্বর পিছন হইতে ডাকিয়া কহিল, কাশীনাথ, চললে কোথায়? চায়ের জল বসাচ্ছি যে, খেয়ে যাও। পিছন না ফিরিয়াই কাশীনাথ জবাব দিল, আমার চায়ের দরকার নেই, এবং পরক্ষণেই গায়ের র্যাপারটা চড়ায় খুলিয়া রাখিয়া একেবারে ঝাঁপাইয়া পড়িল গঙ্গার জলে। সর্বেশ্বর দাশুকে বকিতে লাগিল, জানিস তো অমনি আস্ত পাগলও, খামোকা কেন ঘাটাতে গেলি? একে কাল সারা রাত উপোস করে আছে, আবার ভোরবেলায় নামলো ঠান্ডা জলে। অসুখ বিসুখ করে না পড়ে। দাশু অপ্রতিভ হইয়া কহিল, সামান্য একটা কথাতেই যে অমন খেপে যাবে কি করে জানবো বলো? কাশীনাথ স্নান করিয়া ভিজা গায়ে ভিজা কাপড়েই গায়ের কাপড়টা হাতে করিয়া বাড়ি ফিরিল। স্টেশনের পোর্টার নন্দবৈরাগীর বাড়ির বাহিরের চালাটায় সে থাকে এবং 2 বেলা নন্দর বাড়িতে খায়। এই বাবদ কোনোদিন সে 10 পয়সা, কোনোদিন বা 3 আনা নগদ খরচা দেয়। নন্দবৈরাগীর স্ত্রী প্রথম প্রথম ভদ্রসন্তানকে ভাত রাঁধিয়া দিতে রাজি হয় নাই, কিন্তু কাশীনাথের জেদে নন্দ শেষ পর্যন্ত তাহাকে রাজি করাইয়াছিল। নিয়মিত খরচা ছাড়াও নন্দ মধ্যে মধ্যে ধার বলিয়া কাশীনাথের নিকট হইতে কিছু কিছু পয়সা লইত, কিন্তু সে কথাটা কাশীনাথের পরের দিন পর্যন্ত কখনোই মনে থাকিত না, এবং নন্দও তাহা মনে করাইয়া দেওয়া আবশ্যক বিবেচনা করিত না। কাশীনাথ যখন বাড়ি ফিরিল, তখন নন্দর স্ত্রী পারুল উঠান লেপিতেছিল।
আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, ছোটবাবু এত ভোরেই নিয়ে এলে যে? কাশীনাথ পারুলকে বউ বলিয়া ডাকিত, পারুল বলিত ছোটবাবু। উভয়েই প্রায় সমবয়সী বলিয়া পারুল তাহার সহিত কথা কহিত, হাসি ঠাট্টাও করিত। কাশীনাথের কাছ হইতে জবাব না পাইয়া পারুল পুনশ্চ প্রশ্ন করিল, ব্যাপার কি ছোটবাবু, এই শীতে ভোরবেলাতেই নিয়ে এলে? কাশীনাথের ততক্ষণ মাথা অনেক ঠান্ডা হইয়া আসিয়াছে। সে মাথা চুলকাইয়া জবাব দিল, এমনি দেশর সঙ্গে রাগারাগি করে গঙ্গায় নেমে গেলুম। পারুল হাসিয়া কহিল, দাশুর সঙ্গে রাগারাগিটা আবার কিসের? গান্ধী না সুভাষ বোস? কাশীনাথের কৃপায় এ নামগুলি ইহাদের সকলেরই প্রায় কণ্ঠস্থ হইয়া গিয়াছিল। কিন্তু কাশীনাথ রাগ করিয়া কহিল, দেখো বউ, খবরদার ওদের নাম নিয়ে ঠাট্টা করো না বলে দিলুম, জিভ খসে পড়বে। সে মাথাটা আর ভালো করিয়া না মুছিয়াই ঘরের মধ্যে ঢুকিয়া বিছানায় শুইয়া পড়িল। পারুল তাহার ভাবগতিক দেখিয়া আপন মনে মুখ টিপিয়া হাসিল। তারপর বালতির জলে হাতটা ধুইয়া আঁচলে মুছিতে মুছিতে কাশীনাথের ঘরের দাওয়ায় উঠিয়া কহিল, কাল থেকে তো দাঁতে দাঁত দিয়ে রয়েছ, তা সকালে বাইরে গিয়ে খেয়েছিলে কিছু, না শুধু ঝগড়াই করে এলে? কাশীনাথ মুখ ভার করিয়া শুইয়া রহিল, কথার জবাব দিল না। তখন পারুলই আবার কথা কহিল, ও কর্ম হয়নি যা বুঝছি, তা এখন এক কাজ করো না, বাইরের পর উনুনটা জেলে নিজেই একটু চা তৈরি করে খাও না, হাঁড়ির মধ্যে 4টি মুরগিও আছে বোধ হয়। কাশীনাথ মুখ ভার করিয়া কহিল, আমার দরকার নেই মুরগি খাবার। পারুল হাসিয়া বলিল, আছে আছে, ওটো দেখিনি, আমার ঘাট হয়েছিল গান্ধীর নাম করায়, এই নাক কান মলছি। অগত্যা কাশীনাথ উঠিল, কিন্তু তখনই উনুন ধরাইতে গেল না। দাওয়ায় দাঁড়াইয়া কহিল, কোথায় পাতা, কোথায় কি, ওসব বড় ঝঞ্ঝাট, থাক না বউ। পারুল ততক্ষণে নারিকেল পাতা আনিয়া হাজির করিয়াছে। সে কহিল, ঝঞ্ঝাট তো আমি সেরেই দিলুম, শুধু কলসি থেকে একটু জল ঢেলে নিয়ে চাপিয়ে দেবে, তাতেই এত। তাহার পর মুখ টিপিয়া হাসিয়া কহিল, ওই জন্যেই তো বলি, ঝঞ্ঝাট পোয়াবার লোক একটা জোগাড় করে ফেলো। তা তো শুনবে না, এমন অনিয়ম অনাচারে কদিন শরীর টিকবে তাই শুনি। কাশীনাথ তখন দেশলাইয়ের আগুনে পাতা ধরাইতেছিল, জবাব দিল না। তাছাড়া এ কথাটাও বহু পুরাতন, বিবাহের বিরুদ্ধে যত ভালো ভালো যুক্তি ছিল কাশীনাথ সবই শেষ করিয়াছে, কিন্তু ফল হয় নাই। পারুলও অবশ্য কোনো জবাব আশা করে নাই। সে তাড়াতাড়ি উঠানের বাকি কাজটুকু সারিয়া গরুর ডাবায় 4টি খড় ঢালিয়া দিয়া তাহার উপর সামান্য একটু খৈলের জল ছিটাইয়া দিল। তাহার পর বাঁশের আলনা হইতে গামছাটা টানিয়া লইয়া গঙ্গায় চলিয়া গেল। স্নান করিয়া ফিরিয়া আসিয়া দেখিল, কাশীনাথ কলাইয়ের বাটিতে চা ও কাপড়ের খুঁটে মুরকি ঢালিয়া লইয়া খাইতে বসিয়াছে। সে কহিল, তোমার গাড়ির যে পাখা পড়েছে ছোটবাবু, কাগজ আনতে যেতে হবে না? কাশীনাথ নিরাসক্তভাবে মুরকি চিবাইতে চিবাইতে কহিল, যাবই এখন, না হয় মাস্টার কাগজের বান্ডিলটা ঘরে তুলে রাখবে, মানুষের দেহ তো, 12 মাস সমান বয় কি। পারুল আর কথা কহিল না, গুনগুন করিয়া কি একটা স্তব গাহিতে গাহিতে ঘরে কাপড় ছাড়িতে ঢুকিল। কাশীনাথ বাহির হইতে হাঁকিয়া কহিল, বউ, তোমার জন্যও 1 বাটি চা করে গরম উনুনের উপর বসিয়ে রেখেছি, কাপড়টা ছেড়ে মুখে দিয়ে ফেলো। মাইরি বলিয়া ফেলিয়াই পারুল বোধ করি লজ্জিত হইল। একটু চুপ করিয়া থাকিয়া কহিল, ওই জন্যেই তো বৈরাগীকে বলি যে মনের মানুষ তো আমার ছোট বাবু, এমন মন বুঝে কাজ আর কেউ করে না।
শীতে কাঁপতে কাঁপতে চায়ের কথা ভাবতে ভাবতেই আসছিলাম ছোটবাবু। কাশীনাথ জবাব দিল না। অন্যমনস্কভাবে কি একটা ভাবিতে লাগিল। পারুল কাপড় ছাড়িয়া ভিজা চুলটা পিঠে ছড়াইয়া উনানের ধারেই চা খাইতে বসিল। দুই এক চুমুক দিয়া কহিল, ছোটবাবু, আমার একটা কথা রাখবে? কাশীনাথ এই শ্রেণীর অনুরোধে কোনোদিনই খুশি হইত না। সেদিনও ভ্রুকুটি করিয়া কহিল, কি কথা? পারুল বলিল, বাব্বা যেন তেরে মারতে এলো। যাও, তোমাকে কোনো কথা শুনতে হবে না। কাশীনাথ অপ্রতিভ হইয়া কহিল, না না, বলো না কি? আমি এমনি কি একটা কথা ভাবছিলুম। পারুল কহিল, আমার এক সই থাকে মনোহরপুরে। অনেক দিন তাকে দেখিনি। আমাকে একদিন সেখানে নিয়ে চলো না। কাশীনাথ প্রবল বেগে ঘাড় নাড়িয়া কহিল, আমিও কারুর বাড়ি টাড়ি যাওয়া পছন্দ করি না। পারুল কহিল, আহা, তুমি তাদের বাইরের দাওয়াতেই বসে থেকো না হয়। আমিও না হয় তাদের বারণ করে দেব, যাতে কেউ না তোমার সঙ্গে কথা বলতে আসে। তাহলেই হলো তো। আমি যাচ্ছি তাদের সঙ্গে দেখা করতে, তুমি শুধু সঙ্গে যাবে। তাতে কি আর কারুর বাড়ি যাওয়া বোঝায়? কাশীনাথ কহিল, না না, সে ভারী বিশ্রী ব্যাপার। হয়তো খেতে বলবে, কিংবা জল খাবার দিতে আসবে। সে ভারী হবে। পারুল হাসিয়া কহিল, না গো না, কিচ্ছু হবে না। না হয় ভোরবেলা রওনা হবার আগেই তোমাকে এখান থেকে চারটি খাইয়ে নিয়ে যাব এখন, আবার ফিরে এসে খাবে। তাছাড়া তারা সব ভদ্রলোক, তোমার সজাত কায়েত। আমার সই বটে, কিন্তু আমাদের মতো নয়। আমার বাপের দেশের মেয়ে, একসঙ্গে পাঠশালায় পড়তুম, খুব ভাবছিল। নিয়ে চলো না লক্ষ্মীটি, তোমার পায়ে পড়ি। কাশীনাথ নরম হইল বটে, কিন্তু মুখ ভার করিয়া কহিল, ভদ্রলোক তো কি হয়েছে? আমার কাছে জাত টাত নেই, সব ভারতবাসী আমার ভাই বোন। কোনো মতে হাসি চাপিয়া পারুল কহিল, তা বটেই তো, কিন্তু আমাদের ওই কেমন ভুল ঘোচে না কিছুতেই। এবার রীতিমতো নরম হইয়া কাশীনাথ কহিল, কবে যাবে? পারুল কহিল, ধরো পরশু। কাশীনাথ জবাব দিল, পরশু সদরে মিটিং আছে, আমাকে যেতেই হবে। বরং তার পরের দিন না হয়। পারুল কহিল, সেই ভালো, তাহলে তাই ঠিক রইল কেমন? 8টার গাড়ি পাশ করাইয়া মাস্টারের বাড়ি জল যোগান দিয়া নন্দ বাড়ি ফিরিল বেলায়। পারুল তাহাকে চা ও মুড়ি খাইতে দিয়া একেবারে সোজাসুজি কথাটা পারিল। হ্যাঁ গো, দেখো, তোমার সেই গাড়িওয়ালা রহিম শেখ মনোহরপুর যাবে আজকালের মধ্যে। নন্দ বিস্মিত হইয়া কহিল, কেন? মাটির দিকে চাহিয়া পারুল জবাব দিল, বুধবার দিন ছোটবাবুকে নিয়ে মনোহরপুর যাব। সইয়ের বাড়ি ও যদি খবরটা দিত তো ভালো হতো, কোথাও না চলে টলে যায়। নন্দ বিস্ফারিত নেত্রে কহিল, হঠাৎ এতদিন পরে সইকে মনে পড়ল যে? পারুল জবাব দিল, সইয়ের মেয়েটি বেশ ফুটফুটে হয়েছে। ওরা গরিব হলে কি হয়, যাতে কায়েত তো, টাকা নইলে ওদের ঘরে বিয়ে হয় না। মেয়েটার গতি করতে পারছে না বলে সই সেবার বড় কান্নাকাটি করেছিল। তাই ভাবছি যে কোনো রকমে যদি ছোটবাবুর চোখে টোখে পড়ে যায়, তাহলে ওরও একটা গতি হয়, আর ছোটবাবুও যা হোক ঘরবাসী হয়। নন্দ কিন্তু কথাটায় মোটেই সুখী হইল না। বিরস কণ্ঠে কহিল, তোর এ নিয়ে অত মাথা ব্যথা কেন? পারুল কহিল, মাথা ব্যথা আবার আমার কিসের? তবে মানুষ মানুষের জন্য কি কিছু করে না? নন্দ রূঢ় কণ্ঠে কহিল,
না না, ওসব মতলব ছাড়। ও ছোঁড়া তবু এখানে আছে, অনেকটা আমাদের সাশ্রয় হচ্ছে। বিয়ে দিয়ে নিজের ক্ষতি করি কেন? ও যেমন আছো তেমনি থাক। পারুল মুহূর্তকাল স্তম্ভিতভাবে স্বামীর দিকে তাকাইয়া থাকিয়া কহিল, আহা, তোমার যা বুদ্ধি! বিয়ে হলেই বা ও যাবে কোথায় শুনি? এইখানেই থাকবে এখন। ওসব কথা তুমি ভেবো না কিছু, বুধবার আমি যাবই। নন্দ অস্ফুট স্বরে স্ত্রীলোকের বুদ্ধি সম্বন্ধে একটা কটূক্তি করিয়া আবার বাহির হইয়া গেল, কিন্তু মনে মনে ক্রুদ্ধ হইলেও মুখে কিছু বলিল না, কারণ পারুলকে সে একটু সমীহ করিয়াই চলিত। একে পারুল পাঠশালায় পড়া মেয়ে, তাহার উপর তাহার মা শৈরভীর হাতে 2 পয়সা আছে বলিয়াই শোনা যায়, এবং বলাই বাহুল্য নন্দ একদিন সে পয়সা পাইবার আশা রাখে। কাশীনাথ অবশ্য এসব কোনো খবরই রাখিত না, এমনকি মনোহরপুর যাইবার কথাটাও সে ভুলিয়া গিয়াছিল। পারুল বুধবার ভোরবেলা উঠিয়া কথাটা স্মরণ করাইয়া দিতে অগত্যা যাত্রার জন্য প্রস্তুত হইল। বেলা নাগাদ জামার উপরেই কাঁধে একটা গামছা ফেলিয়া খালি পায়ে উঠানে নামিয়া কহিল, চলো বউ। পারুল কহিল, ও কি ছোট লোকের মতো যাওয়া? তাহাকে বাধা দিয়া বজ্রকণ্ঠে কাশীনাথ কহিল, বউ আবার? অপ্রতিভ হইয়া পারুল কহিল, আচ্ছা আচ্ছা, মানলুম না হয় ছোট লোক কেউ নেই, তবু কাঁধে একটা চাদর আর পায়ে একজোড়া জুতো দিতে কি দোষটা হয় শুনতে পাই ঠাকুর? নাটকীয়ভাবে কাশীনাথ কহিল, তুমি জানো বউ, আমাদের দেশের কত লোকের গায়ে একটা গেঞ্জি পর্যন্ত জোটে না। জানলে তুমি এমন কথা বলতে না। অসহিষ্ণুভাবে পারুল জবাব দিল, উহ, কি জ্বালায় পড়েছি গো! দোহাই তোমার, ঘাট মানছি আমি, তুমি দয়া করে জুতোটা পায়ে গলাও। কাশীনাথ বিস্মিত হইয়া কহিল, তুমি যাচ্ছ সইয়ের বাড়ি, খামোকা আমাকে জুতো পরাবার জন্য অত জেদ কেন? না হয় পড়লেই, একটা কথা শুনতে কি হয়েছে? পারুল জেদ ধরিতে থাকে। অগত্যা শেষ পর্যন্ত কাশীনাথকে জুতা পরিতেই হইল। দুজনে যখন মনোহরপুরে পৌঁছিল, তখন দ্বিপ্রহরের আর বেশি বিলম্ব নাই। কাশীনাথ ক্লান্তভাবে বাহিরের দাওয়াটাতেই বসিয়া পড়িয়া কহিল, চটপট সেরে নাও বউ, বেশি দেরি করলে সন্ধ্যার আগে পৌঁছানো যাবে না, আমি এইখানেই রইলুম। পারুল প্রতিবাদ না করিয়াই ভিতরে চলিয়া গেল। কাশীনাথও গামছাটা বিছাইয়া দাওয়াটার উপর শুইয়া পড়িল, এবং মিনিট খানেকের মধ্যেই তন্দ্রাচ্ছন্ন হইল। সহসা ঘুম ভাঙিল তাহার একটি অত্যন্ত মিষ্টি কণ্ঠস্বরে, শুনছেন? একবার উঠুন না, মাদুর পেতে দিই। কাশীনাথ চোখ মেলিয়া বিস্মিত দৃষ্টিতে দেখিল, একটি বছর 14 বয়সের সুশ্রী মেয়ে মাদুর হাতে করিয়া তাহাকেই ডাকাডাকি করিতেছে। এই সব ব্যাপারের ভয়ে সে আসিতে চাহে নাই। অত্যন্ত বিরক্ত মুখে কহিল, না, আমি বেশ আছি। মেয়েটিও ছাড়িবার পাত্রী নয়। সে মুখ টিপিয়া হাসিয়া কহিল, মাদুরটা পেতে দিলেই কি খারাপ থাকবেন? কাশীনাথ অপ্রতিভ হইয়া কহিল, না না, ওসব আমি ভালোবাসি না। মেয়েটি মাদুরটা বিছাইতে বিছাইতে ফোড়ন কাটিয়া কহিল, তা হোক, তবু সব মানুষই তো আমাদের ভাই বোন, আমাদেরও তো উচিত তাদের যত্ন করা। আমরা চুপ করে থাকি কি করে বলুন? তাহার নিজেরই বুলি ওই এক ফোঁটা মেয়ের মুখে শুনিয়া কাশীনাথ এত বিস্মিত হইল যে আর কথাই কহিতে পারিল না। ধীরে ধীরে মাদুরটা টানিয়া লইয়া তাহার উপর বসিল। কিন্তু কিছুক্ষণ পরেই মেয়েটি আবার একবার আসিয়া দাওয়ায় সিঁড়ির উপর গাড়ু গামছা রাখিয়া যাইতে সে অত্যন্ত অস্বস্তি বোধ করিতে লাগিল।
তাহার পর যখন আবার এক থালা মিষ্টান্ন আর এক গ্লাস জল লইয়া সেই মেয়েটিরই আবির্ভাব হইল, তখন সে একেবারে লাফ দিয়া রাস্তায় নামিয়া পড়িল। ক্রুদ্ধস্বরে কহিল, বউয়ের সব চালাকি, ওই জন্যই তো আমি আসতে চাইনি। চললুম আমি এখনই ফিরে। পারুল বোধ করি নিকটেই কোথাও অপেক্ষা করিতেছিল। সে ছুটি আসিয়া তাহার একটা হাত ধরিয়া কহিল, তুমি কি পাগল হলে ছোটবাবু? মাথা খাও, ফিরে এসে বসো। মানুষ মানুষকে যদি একটু যত্ন করে তাতে তোমারও তো লজ্জা কেন? সবাই তো তোমার ভাই বোন গো। কাশীনাথের মনে হইল যেন মেয়েটা কোথা হইতে তাহাদের কথা শুনিতেছে। সে রাগ করিয়া কহিল, যাও, তুমি ভারী ইয়ে। কিন্তু শেষ পর্যন্ত ফিরিয়া আসিয়া জলখাবারের সামনেই বসিতে হইল। জলখাবারের পর মধ্যাহ্ন ভোজনের পালা। কাশীনাথ কিন্তু এবার আর বেশি কিছু আপত্তি করিল না, বরং সেই টগর মেয়েটি কেমন সুনিপুণ হস্তে ঠাঁই করা, পরিবেশন করা, মায়ে পান জল দেওয়ার কাজ পর্যন্ত অতিশয় সুন্দরভাবে সম্পন্ন করিয়া গেল, তাহাই সে অবাক হইয়া দেখিতে লাগিল। এমনকি সন্ধ্যার কিছু পূর্বে যখন তাহারা বাড়ি ফিরিবার উদ্যোগ করিতেছে, তখন সে আরও গোটাকতক পান টগরের হাত হইতে বেশ সহজভাবেই গ্রহণ করিল। ফিরিবার পথে শীঘ্রই অন্ধকার ঘনাইয়া আসিল। নির্জন পথের দুপাশে বড় বড় আম গাছগুলার দিকে তাকাইয়া একসময় পারুল কহিল, ইস, আঁধারের মধ্যে গাছগুলোর দিকে চাইলেই যেন ভয় করে। উহ বাবা! কাশীনাথ একটু অন্যমনস্ক ছিল। চমকিত হইয়া কহিল, কি হলো বউ? পারুল কহিল, যা অন্ধকার, হোঁচট খেয়ে পাই কেটে গেল খানিকটা। কাশীনাথ ব্যস্ত হইয়া কহিল, তাই তো, অনেকখানি কাটল নাকি? তাহলে তুমি বরং আমার হাতটা ধরো, আমি ঠিক সাবধানে নিয়ে যাচ্ছি। পারুল যেন বাঁচিয়া গেল। হাতটা বাড়াইয়া কাশীনাথের একখানা হাত চাপিয়া ধরিয়া কহিল, বাঁচলুম, যা ভয় হচ্ছিল আমার। কাশীনাথ অবজ্ঞাসূচক একটা শব্দ করিয়া কহিল, ভয় কি? আমরা তো কোনো অনিষ্ট করিনি কারুর, আমাদেরই বা অনিষ্ট লোকে কেন করবে? ওসব তোমাদের মনের ভুল বউ। পারুল একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, গত বছরে বৈরাগীর সঙ্গে একবার এসেছিল, সেও অমনি সন্ধে হয়ে গেল। বৈরাগীর কি ভয়, যেতেই চায় না। শেষে আমি কোনো মতে জোর করে নিয়ে এলুম, তাও কিন্তু সারা পথ আমার পেছনে রইল। কাশীনাথ কি একটা কথা ভাবিতেছিল, কোনো কথা কহিল না। অনেকক্ষণ ধরিয়া নীরবে পথ চলিবার পর কাশীনাথ কহিল, তোমরা আমাকে যতটা বোকা ভাবো বউ, ততটা বোকা আমি নই, বুঝলে? আজ আমাকে সঙ্গে করে নিয়ে আসার মতলবটা কেন করেছিলে তা আমি বুঝেছি। মুখ টিপিয়া হাসিয়া পারুল কহিল, কি বুঝলে শুনি? কাশীনাথ কহিল, ওই মেয়েটাকে দেখবার মতলবই করেছিলে, ঠিক কিনা বলো? পারুল জবাব দিল, বাহ, এই তো বেশ বুদ্ধি আছে দেখছি, এর বেলা তো ঠিক মাথা খেলেছে। কাশীনাথ গম্ভীর হইয়া বলিল, ওসব করতে নেই, ছি। পারুল কহিল, কেন, দোষটা কি? কাশীনাথ জবাব দিল, দোষ নেই, মিথ্যে ওদের একটা। না না, কাজটা ভালো করনি বউ। পারুল কৃত্রিম উষ্ণতার সহিত কহিল, করবে না তো কি করবে? চিরকাল কি এই পাগলামি করে বেড়াতে হবে নাকি? এমনি করেই চলবে না? অসময়ে কে মুখে ভাত জল দেবে? রোগ হলে কে সেবা করবে শুনি? কাশীনাথ উচ্চাঙ্গের হাসি হাসিয়া কহিল, দেশের সেবা করে বেড়াতে হবে আমাদের, পরিবারের সেবা নেবার ফুরসত কখন? তুমি কি মনে করো যে এমনি এক জায়গায় আমি চিরদিন বসে থাকব?
সহসা যেন পারুল চমকিয়া উঠিল, কহিল, কোথা যাবে আবার? কাশীনাথ ঘাড় নাড়িয়া কহিল, সে কি আমি বলতে পারি? এখন কোনো কাজ নেই, তাই বসে আছি এক জায়গায়, কাগজ বেচে খাচ্ছি। যদি কোনো কাজ আসে, পণ্ডিতজি কি সুভাষবাবু যদি ডাকেন, তাহলেই চলে যাব। পারুল যেন কতকটা জোর দিয়াই কহিল, আচ্ছা, তা না হয় গেলে, কিন্তু সে আর কদিনের জন্যে? আবার ফিরবে তো। ঘরে পরিবার থাকলে ফিরে এসে সাজানোর ঘর পাবে, সেই তো ভালো। কাশীনাথ উদাস কণ্ঠে কহিল, এখানেই যে ফিরব তার কি মানে? না বউ, বাঁধন আমার সইবে না। মুহূর্তকাল চুপ করিয়া থাকিয়া পারুল কহিল, এখানে কি তোমার কোনো বাঁধন নেই? কাশীনাথ যেন একটু বিস্মিত হইয়া জবাব দিল, এখানে এখানে আর কে আছে? থাকবার মধ্যে যা একটু তোমার সঙ্গেই ভাব আছে, তাও কতটুকুই বা তোমার সঙ্গে আমার সম্পর্ক। সারাদিনের মধ্যে ভাত খাবার সময় ছাড়া তো দেখাই হয় না। পারুল আর কথা কহিল না। দিন তিনেক পরে ভাত খাইতে বসিয়া কিন্তু কাশীনাথই সহসা কথাটা পারিল। কহিল, তোমার সইয়ের বাড়ি খবর দিয়েছ বউ? কথাটা ঠিক বুঝিতে না পারিয়া পারুল কহিল, কি খবর? কাশীনাথ অকারণে লাল হইয়া উঠিল, কহিল, না, এই তারা মিছিমিছি হয়তো আশা করে থাকবে, তাদের জানানো দরকার তো যে আশা নেই। চক্ষের পলকে ব্যাপারটা বুঝিতে পারিয়া পারুল মুখখানাকে বিষণ্ণ করিয়া কহিল, আমি তো জবাব দিয়েছি ছোটবাবু, তারা ছাড়ে কই, বড্ড যে কান্নাকাটি করছে। কাশীনাথ তখনই কোনো জবাব দিল না। ৩-৪ গ্রাস ভাত মুখে তুলিয়া কহিল, কি আছে আমার? না চাল না চুলো। একটা হতভাগাকে ধরে মেয়ে না দিলে বুঝি তাদের আর দায় উদ্ধার হচ্ছে না? পারুল মুখ টিপিয়া হাসিয়া কহিল, কিন্তু তুমি তো সত্যিই হতভাগা নও। তুমি ইচ্ছে করলে সব করতে পারো, তা তারা জানে। তুমি যা রোজগার করো তাতে তোমার বউকে তুমি ভাত দিতে পারো না? কাশীনাথ সহসা তাতিয়া উঠিয়া কহিল, ভাত? জানো বউ, আমি যদি তেমন চেষ্টা করি তো টাকার আঁজলার ওপর বসে থাকতে পারি। তবে আমার সে মন নেই, তাই যা হোক দুটো ভাতের সংস্থান করে ছেড়ে দিই। দেশের কাজ তো দেখতে হবে। পয়সা পয়সা করে যারা উন্মাদ, তাদের দ্বারা দেশের কোনো কাজ হয় না। পারুল কহিল, বিয়ে করলে কি আর দেশের কাজ হয় না ছোটবাবু? কাশীনাথ কহিল, খুব কঠিন। এই একটা সহজ কথাই ধরো না, কাল যদি আমি সত্যাগ্রহ করে জেলে যাই তো বউ থাকবে কোথায়, তাকে দেখবে কে, এই ভাবনায় অস্থির হতে হবে তো। তারপর ধরো না, ছেলে পুলে হলে হয়তো মায়া বসে যাবে এমন যে বাড়ি আর ছাড়তেই পারবো না। পারুল ঘাড় নাড়িয়া কহিল, এ তোমার অন্যায় কথা সব। বিয়ে হলে কি অমনি আজই ছেলে হচ্ছে? তাছাড়া আমি তো আছি, আমার সইয়ের মেয়ে, আমি তাকে দেখাশোনা করব। তোমার ভাবনাটা কি? কি বলো, বলি তাহলে তাদের যে তোমার মত আছে? কাশীনাথ ব্যস্ত হইয়া উঠিয়া কহিল, না না, ওসব পাগলামি করো না বউ, লোকে কি ভাববে বলো দেখি, ছি ছি। সে একরকম ভাত ফেলিয়াই উঠিয়া পড়িল। রাত্রে বিছানায় শুইয়া পারুল বলিল, আমার ঘটকালির জোর দেখেছ? ছোটবাবুকে প্রায় কাত করে এনেছি, নিমরাজি গোছ হয়েছে। আনন্দেরই কথা, কিন্তু নন্দর মনে হইল পারুলের কণ্ঠে কেমন যেন নিরাশক্তির আভাস। সে একটু থতমত খাইয়া কহিল, তা বেশ তো, কিন্তু আবার আলাদা বাসা ভাড়া করবে না তো? পারুল ওপাশ ফিরিয়া শুইয়া জবাব দিল, কে জানে বলো, ঠাকুরের অত বড় পিতিজ্ঞে তো
দেখছি বাতাসেই ভেসে গেল। ইহার পর দিন কয়েক উভয় পক্ষই চুপচাপ। সহসা একদিন কাশীনাথ ভোরবেলায় কোথায় বাহির হইয়া গেল, ফিরিল একেবারে রাত্রি দুপুরে। পারুল তখনও হাঁড়ি হেসেল লইয়া তাহার অপেক্ষায় বসিয়া আছে দেখিয়া ঈষৎ অপ্রস্তুতভাবে কহিল, তুমি এখনো জেগে আছো বউ? ইস, রাতও আমার হয়ে গেল ঢের। পারুল বিস্মিত হইয়া কহিল, তুমি গিয়েছিলে কোথায়? কাশীনাথ কহিল, একটু কাজে গিয়েছিলাম, একটা মিটিং ছিল তাই। পারুল কহিল, বেশ করেছ, নাও এখন মুখ হাত ধুয়ে তাড়াতাড়ি, আমার ভারী ঘুম পেয়েছে। কাশীনাথ বার দুই মাথা চুলকাইয়া কেমন যেন মরিয়া হইয়া বলিয়া ফেলিল, তুমি খেয়ে নাও, আমি আর খাবো না। আমি আমি একরকম খেয়ে এসেছি। খেয়ে এসেছ? পারুল বিস্মিত হইয়া কহিল, তোমাদের মিটিংয়ে কি আজকাল খেতেও দিচ্ছে? ঈষৎ রাগতভাবে কাশীনাথ জবাব দিল, মিটিংয়ে কেন খেতে দেবে? ফেরবার পথে মনোহরপুরের রাস্তা দিয়েই ফিরছিলুম, তোমাদের শহীদের বাড়ির লোকেরা দেখতে পেয়ে জোর করে ধরে নিয়ে গেল, তা আমি কি করব বলো? গভীরতর বিস্ময়ের সহিত পারুল কহিল, তুমি সইয়ের বাড়ি গিয়েছিলে, সেইখানে খেয়েলে? খাপছাড়া ভাবে কাশীনাথ জবাব দিল, বারে, আমি বুঝি সেইখানেই গিয়েছিলুম, জোর করে তারা। বারে। বলিতে বলিতেই সে নিজের ঘরে ঢুকিয়া পড়িয়া আগরটা টানিয়া দিল। তাহার পর ভিতর হইতে পারুলকে শুনাইয়া বারবার বলিতে লাগিল, বাবা, যা ঘুম পেয়েছে! ইস! ঘুম পারুলেরও পাইয়াছিল, কিন্তু সে তখনই শুইতে গেল না। চুপ করিয়া ডিবার কম্পমান শিখাটার দিকে চাহিয়া বহুক্ষণ তেমনই বসিয়া রহিল। যখন তাহার হুঁশ হইল, তখন তৃতীয় প্রহরের শিবাদল চিৎকার শুরু করিয়া দিয়াছে। তাহার আর খাওয়াও হইল না। রান্নাঘরের আগরটা বন্ধ করিয়া ঘরে গিয়া শুইয়া পড়িল। পরের দিন দুপুরবেলা অকস্মাৎ টগরের মা ভাইকে সঙ্গে করিয়া আসিয়া উপস্থিত হইল। উঠানে পা দিয়াই হাসি হাসি মুখে কহিল, তখনই জানি যে আমার সই যখন এতে হাত দিয়েছে তখন আর ভাবনা নেই। তা ভাই, এত দূর যা হোক তো এনে দিলি, এখন যাতে তাড়াতাড়ি সব মিটে যায় সেই ব্যবস্থা একটা করে দে। পারুল তাহাকে দেখিয়া সত্যই বিস্মিত হইয়াছিল। হাজার হোক টগরের মায়েরা ভদ্রলোক, সে যে এমন করিয়া পায়ে হাঁটিয়া তাহার বাড়িতে আসিতে পারে তাহা পারুলের ধারণাই ছিল না। সে আশ্চর্য হইয়া কহিল, সই তুমি? এ কি ব্যাপার? বসো বসো। কেন আমার পাপ বাড়ানো ভাই? ডেকে পাঠালে আমি যেতুম, তুমি কেন কষ্ট করে হেঁটে এলে আবার? দাওয়ায় মাদুর বিছাইয়া দিয়া সে ছুটোছুটি করিয়া পা ধুইবার জল, গামছা, পান প্রভৃতি আনিয়া দিল। তাহার পর পাশে মাটির উপর বসিয়া পড়িয়া কহিল, ব্যাপার কি বলো দেখি সই? সই বলিল, তুই কিছু খবর দিসনি বটে, কিন্তু কাল যখন দুপুরবেলা হঠাৎ কাশীনাথ গিয়ে হাজির হলো, তখনই বুঝতে পারলুম যে কাজ হাসিল করে এনেছিস। পারুলের মুখ দিয়া বাহির হইয়া গেল, দুপুরবেলা? টগরের মা বিস্মিত হইয়া কহিল, হ্যাঁ, দুপুরবেলাই তো, তুই জানতিস না? ঘাড় নাড়িয়া পারুল কহিল, জানতুম, তবে ভেবেছিলুম যে বিকেলের দিকে হয়তো যাবে। টগরের মা কহিল, না, দুপুরবেলা ওইখানেই খাওয়া দাওয়া করলো যে। সারাদিন ছিল, একেবারে সন্ধ্যার পর খাইয়ে তবে ছেড়ে দিয়েছি। টগরের কাজকর্ম দেখে খুব খুশি, বললে আমাদের বউও সব কাজেই বেশ চৌকস বটে, কিন্তু এতটা পরিষ্কার নয়।
পারুল আঁচলে বাঁধা দোক্তার কৌটোটা লইয়া নাড়াচাড়া করিতেছিল, কোনো কথাই কহিল না। টগরের মা পুনশ্চ কহিল, হাওয়া বেশ ভালো দেখে আমি ফেরবার সময়ে সোজাসুজি কথাটা পেরে ফেললুম, বুঝলি? জোর করিয়া মুখে হাসি টানিয়া পারুল জবাব দিল, পাকা লোক তুমি ভাই, ওকে খেলিয়ে তুলতে আর তোমার কতক্ষণ বলো? তা কি বললে? টগরের মা জবাব দিল, চট করে কি আর হ্যাঁ বলতে পারে? জিজ্ঞেস করতেই মুখ লাল হয়ে উঠল, বার দুই মাথা চুলকে জবাব দিল, আমি কিছুই জানি না, বউ যা করবে তাই হবে, তাকেই বরং জিজ্ঞেস করবেন। ও ধারে তো ওই কথা বললে, আবার বেরিয়ে আসবার সময় টগর যখন পান দিতে গেছে, তখন আমি আড়ি পেতে শুনি তাকে বলছে, দিব্যি পান সাজো তুমি, বিয়ে হলে এই একটা খরচ বাড়বে আর কি। একটা ইঙ্গিতপূর্ণ চোখের ভঙ্গি করিয়া টগরের মা হো হো করিয়া হাসিয়া উঠিল। পারুলের সমস্ত দেহ ঠিক কিসে জানি না, হয়তোবা ঘৃণাতেই কণ্টকিত হইয়া উঠিল। এই লোকটির প্রতিজ্ঞাভঙ্গকে সে একটা সুকঠিন কার্য মনে করিয়াছিল। আশ্চর্য! সে সহসা উঠিয়া দাঁড়াইয়া কহিল, দাঁড়াও ভাই, কাউকে দিয়ে বৈরাগীকে ডাকতে পাঠাই, দুটো মিষ্টি টিষ্টি এনে দিক। টগরের মা প্রতিবাদ করিতে গেলে পারুল একরকম ছুটিয়াই বাহির হইয়া গেল। সে কখনো স্টেশনে নন্দর সহিত দেখা করিতে যায় নাই, অতি বড় বিপদে পড়িয়াও না। সেদিন একেবারে স্টেশনের ধারে গিয়া তাহার হুঁশ হইল, কিন্তু আর ফিরিল না। বিঘ্নিত নন্দকে কিছু মিষ্টান্ন ও চায়ের দুধ সংগ্রহ করিবার নির্দেশ দিয়া ধীর পদক্ষেপে যখন সে আবার বাড়িতে ফিরিয়া আসিল, তখন তাহার অস্থিরতা সম্পূর্ণ চলিয়া গিয়াছে। টগরের মার অনুযোগের জবাবে হাসিয়া কহিল, কাকে আর পাঠাই ভাই, নিজেই গিয়ে মিনসেকে বলে এলুম। অবাক হয়ে গেছে একেবারে, কখনো স্টেশনে যাই না তো। দাঁড়াও ভাই, চায়ের জলটা বসিয়ে দিই আগে। চা প্রস্তুত হইল, মিষ্টান্ন আসিল, আতিথেয়তার কোনো ত্রুটি ঘটিল না, কিন্তু টগরের মা তবু মনে মনে উদ্বিগ্ন হইয়া উঠিল। পারুল আসল কথাটা এড়াইয়া যাইতে চায় কেন? শেষে আর থাকিতে না পারিয়া বলিয়াই ফেলিল, হ্যাঁ লাসই, তুই কাজের কথাটা এড়িয়ে যাচ্ছিস কেন বল দেখি। পারুল কাছে আসিয়া বিষণ্ণ মুখে কহিল, ভাই, বড় আশা নিয়েই টগরের সম্বন্ধ করতে গিয়েছিল, কিন্তু এখন যেন আর লজ্জায় তোমার কাছে মুখ দেখাতে পারছি না। কন্যাদায়গ্রস্ত মাতার মুখ নিমেষে বিবর্ণ হইয়া উঠিল। পারুলের হাত দুইটি ধরিয়া ব্যাকুল কণ্ঠে কহিল, কেন, কি হয়েছে পারুল? আমার মাথা খাস, সব কথা খুলে বল আগে। পারুল ঘাড় নাড়িয়া কহিল, ওইটি আমায় মাপ করতে হবে ভাই, তবে টগর তো আমার মেয়ের মতোই, এইটুকু বলতে পারি যে আমার নিজের মেয়ে হলে ও পাত্তরে আমি দিতুম না। এ কথা জানবার পরও যদি দিতে চাও তো বলো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। অনুনয় বিনয় অশ্রুজলেও ইহার অধিক কোনো কথা বাহির করা গেল না। শেষকালে সন্ধ্যার কিছু পূর্বে টগরের মা চোখের জল মুছিতে মুছিতে বিদায় হইয়া গেল। পারুল তবু তাহাকে কাশীনাথের অপরাধটা কিছুতেই খুলিয়া বলিল না। যাইবার পূর্বে টগরের মা বেড়ার ধার হইতে বলিয়া গেল, আমার টগরের বরাত সই, নইলে তুমিই বা এমন বিরূপ হবে কেন? পারুল এই কঠিন অভিযোগও নীরবে সহ্য করিল। রান্না বাড়া শেষ করিয়া নন্দকে খাইতে দিয়া পারুল কহিল, হাজার হোক আমরা মেয়ে মানুষ, আমাদের আর বুদ্ধি কত বলো না, ভেবে দেখলুম যে তোমার কথাই ঠিক। নন্দ বহুদিন পরে স্ত্রীর মুখে নিজের প্রশংসা শুনিয়া পুলকিত হইয়া উঠিল বটে, কিন্তু কারণটা বুঝিতে না পারিয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিল। পারুল আর এক হাতা ডাল
স্বামীর পাতে ঢালিয়া দিয়া কহিল, বিয়ের কথা না পারতে পারতেই শ্বশুরবাড়ির ওপর এত টান দেখছি ছোটবাবুর। বিয়ে হলে আর এক দণ্ডও এখানে থাকতো না, শ্বশুরবাড়ি গিয়ে হয়তো বাসা বাঁধত। নন্দ উদ্বিগ্ন হইয়া কহিল, আমি তো তখনই তোকে বলেছিলুম। বাধা দিয়া পারুল কহিল, তখন অতটা বুঝিনি, যখন বুঝলুম তখনই সে পথ মেরে দিলুম, সম্বন্ধ আমি ভেঙে দিয়েছি। নন্দ স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বলিল, বাঁচা গেছে, আসছে মাস থেকে ঘরের ভাড়া বলেও 1 টাকা করে দেবে বলেছে। কিন্তু কি করে ভেঙে দিলি? মুখে একটা তাচ্ছিল্যের শব্দ করিয়া পারুল জবাব দিল, বিয়ে ভাঙা তো একটা বড্ড কথা। কিন্তু উপায়টা না বলিয়াই পোড়া বাসন মাজিতে ঘাটে চলিয়া গেল। কাশীনাথ সেদিনও ফিরিল রাত 10টার পর। উঠানে পা দিয়াই কহিল, আজও একটু রাত হয়ে গেল বউ, কিন্তু তাই বলে তুমি রাগ করতে পারবে না। তোমার জন্যে কি এনেছি দেখো। বগলের মধ্য হইতে খবরের কাগজ জড়ানো একখানা রঙিন শাড়ি বাহির করিয়া ডিবের আলোতে মেলিয়া ধরিয়া কহিল, ঘাটের ধারে বেচতে এসেছিল, গৌরহাটির তাঁতের কাপড়, তোমার জন্যে একটা কিনে ফেললাম। পারুল হাত বাড়াইয়া কাপড়টা গ্রহণ করিল বটে, কিন্তু সেদিকে সে যেন ভালো করিয়া চাহিতেও পারিল না। একটুখানি চুপ করিয়া থাকিয়া রহস্যের সুরে কহিল, ঘুষ দেওয়া ব্যবসা কবে থেকে শিখলে ছোটবাবু? রাত করে ফিরে রোজ যদি একটা করে শাড়ি দাও তো মন্দ হয় না। কাশীনাথ কৃত্রিম কোপের সহিত কহিল, ঘুষ দিচ্ছি আমি বটে, যার জন্যে চুরি করি সেই বলে চোর। বাধা দিয়া পারুল কহিল, বলি হাত পা ধুয়ে নেবে না রাত 12টা করবে? কত রাত অবধি বসে থাকব? কাশীনাথ কাপড় ছাড়িয়া আসিয়া বসিলে সে ভাত বাড়িয়া দিয়া কহিল, আজ আমিও একটা অন্যায় করে ফেলেছি, তুমি তার জন্যে রাগ করতে পারবে না। বিস্মিত কাশীনাথ জবাব দিল, আমি রাগ করব কেন? তাহার পর পরিহাসের সুরে কহিল, বিলিতি জিনিস কিনেছ বুঝি? নত মুখে পারুল জবাব দিল, না না, আজ বিকেলে টগরের মা এসেছিল, সে এসেই তোমার নামে এমন কতকগুলো কথা বললে, সে নাকি কার কাছ থেকে শুনেছে যে আমার রাগ হয়ে গেল। আমিও তাকে কতকগুলো কড়া কথা শুনিয়ে দিলুম, বলে দিলুম যে তার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবার চেষ্টা যেন সে আর কোনো দিন না করে। ক্ষীণ কেরোসিনের আলো, কিন্তু তাহাতেই কাশীনাথ যে কত বড় আঘাত পাইয়াছে তাহা বুঝিতে পারুলের বিলম্ব হইল না। কাশীনাথ ভাতের থালাতে হাত রাখিয়াই কাঠের মতো চুপ করিয়া বসিয়া রহিল। পারুল হঠাৎ অনুতপ্ত হইয়া কহিল, তুমি কিচ্ছু ভেবো না ছোটবাবু, আমি 1 হপ্তার মধ্যেই ওর চেয়ে ঢের ভালো মেয়ে এনে দেব। সহসা যেন কাশীনাথের চমক ভাঙিল। সে হাসিবার চেষ্টা করিয়া কহিল, বাহ, বেশ তো, আমি বুঝি বিয়ে পাগলা হয়ে ঘুরে বেড়াচ্ছি? তুমি অত করে বললে তাই, নইলে তো আমার দেশের কাজে ক্ষতি করাই একরকম। না, এ ভালোই হলো বউ, আমি বেঁচে গেলুম। তাহার যে কিছুই হয় নাই, এইটাই দেখাইবার জন্য সে গোগ্রাসে আরও কতকগুলা ভাত খাইয়া উঠিয়া পড়িল। বাহির হইতে আঁচাইতে আঁচাইতে পারুলকে শোনাইয়া কহিল, একবার যদি বাবা খবর পেতেন তাহলে ওর মতো কত মেয়ে এনে আমার 2 পায়ের কাছে জড়ো করে দিতেন। আমি করব না তাই। সে আগর দিয়া শুইয়া পড়িল। পারুল কিন্তু সেখান হইতে উঠিল না। হাঁড়ির ভাত হাঁড়িতেই শুকাইল, সামনে এঁটো বাসন তেমনি পড়িয়া রহিল। চারিদিকে সব জিনিস ছত্রাকার হইয়া পড়িয়া, তাহারই মাঝে বাহিরের অন্ধকারের দিকে চাহিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল পারুল। প্রহরের পর প্রহর উত্তীর্ণ হইয়া গেল,
শেষে এক সময় পূর্বাকাশে পাণ্ডুর উষা দেখা দিল। তবু তাহার চোখের পল্লবে তন্দ্রার আভাস পর্যন্ত নামিল না। ভোরের দিকে ঘুম ভাঙিয়া কাশীনাথ ধর্মর করিয়া উঠিয়া বসিল। পারুল একখানা ফর্সা কাপড় পরিয়া তাহারই একটা আলোয়ান গায়ে জড়াইয়াছে এবং তাহাকে ডাকিতেছে। সে উঠিয়া কহিল, কি ব্যাপার? একবার এখনই আমার সঙ্গে মনোহরপুর যেতে হবে ভাই। লক্ষ্মীটি না বলো না, তোমার কাগজগুলো ফটিক বিলিয়ে দেবে এখন। কাশীনাথ বিস্মিত হইয়া কহিল, কিন্তু এই যে কাল বললে। আমার কি যাওয়া ভালো দেখাবে বউ? পারুল অসহিষ্ণুভাবে কহিল, কাল তোমাকে ঠাট্টা করেছিলাম। ঠাট্টা বোঝো না? যাও, ওঠো তাড়াতাড়ি, দোহাই তোমার, নইলে আবার ফিরতে দেরি হয়ে যাবে। শুনলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প স্ত্রীয়াস চরিত্রম। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।